আজকে আমরা সম্পূর্ণ একটা নতুন চ্যাপ্টার শুরু করব। এর আগে লিনিয়ার মেজারমেন্ট শেষ হইলো, চেইন সার্ভেইং ও শেষ হয়েছে। তো আজকে আমরা কার্ভ এবং কার্ভ সেটিং যে অধ্যায় সেটা শুরু করব। তো এই অধ্যায়টা তোমার মনে করো যে পুরোপুরি আমি স্লাইডে দিয়ে দিচ্ছি সবকিছু, তোমরা স্লাইড পড়লেও হবে, অথবা আরো একটা তোমার বই আছে, সেই বইটা ভার্সিটি থেকে তোমরা কালেক্ট করে নিতে পারো। কারণ পানমিয়ার বইয়ের তোমার যেটা ভলিউম 1 সেখানে সেটা নাই, ভলিউম 2 তে আছে। সো ভলিউম 2 শুধুমাত্র দুই একটা চ্যাপ্টারের জন্য কেনার দরকার নাই। আমি স্লাইডে যতটুকু দিয়ে দিব আপাতত ততটুকু পড়লেই হবে আশা করি। সো কার্ভ কোথাও কি দেখছো, বা এই কার্ভ কথাটার সাথে তোমরা কি পরিচিত কিনা? কার্ভ মানে কি কেউ একজন বলো তো। বক্ররেখা। আচ্ছা, বক্ররেখা যে বললা সেটা কোথাও দেখছো, বা সিভিল ইঞ্জিনিয়ারিং এর সাথে জিনিসটার মানে কোনো কোথাও কোনো আছে কিনা, সম্পর্ক আচ্ছা, আছে? রাস্তার বাঁক মেবি। হ্যাঁ, রাস্তার বাঁক শুধু রাস্তায় হয় না, রাস্তায় যে বাঁকটা হয় এরকম হরাইজন্টাল বাঁক হইতে পারে, আবার অনেক সময় উঁচু নিচুর ক্ষেত্রেও বাঁক হইতে পারে, ভার্টিক্যাল কার্ভ যেটাকে বলে, এটাকে বলে ভার্টিক্যাল কার্ভ। আর যদি ল্যাটারাল ডিরেকশন বরাবর যদি কোনো কার্ভ থাকে সেই ক্ষেত্রে সেটাকে বলা হবে হরাইজন্টাল কার্ভ। সো এই দুই ধরনের কার্ভের সেটিং আমরা দেখবো। এর তো আগে আমাদের জানতে হবে যে কার্ভ জিনিসটা কি। কার্ভ ইজ ইউজুয়ালি ইউজড টু কানেক্ট টু এ স্ট্রেট লেংথ। তার মানে যখন এরকম হবে যে আমাদের রাস্তা একটা স্ট্রেট একটা রাস্তা আছে, এবং মনে করো যে এই পাশে আরো একটা তোমার স্ট্রেট তোমার রোড আছে, তো এই যে দুইটা স্ট্রেট রোডকে আমরা কি করব, কানেক্ট করব। কিভাবে কানেক্ট করব? মনে করো যে এখান থেকে যদি শুরু হয়, আমরা দুইটা এরকম কার্ভ দিয়ে কানেক্ট করে দিলাম। সো এই যে দুইটা স্ট্রেট লাইনকে যেভাবে আমরা আসলে যে জিনিসটা দিয়ে তোমার কানেক্ট করে দিই সেটাই হলো আসলে কার্ভ। আসলে সিভিল ইঞ্জিনিয়ারিং এর জন্য এই কার্ভটাই দরকার, যে দুইটা স্ট্রেট পোরশনকে আমরা কি করব, একটা কার্ভ দ্বারা মিট করায় দিব। এটা হলো আমাদের মেইন কনসার্ন। সো আমরা পরবর্তীতে যাই যে কার্ভ কয় ধরনের। কার্ভ সাধারণত দুই ধরনের, একটা হলো সার্কুলার কার্ভ আর একটা হলো প্যারাবোলিক কার্ভ। তো সার্কুলার কার্ভ যেটা, সেটা আবার তিন ধরনের। একটা হলো সিম্পল কার্ভ, কম্পাউন্ড কার্ভ আর রিভার্স কার্ভ। প্রত্যেকটা কার্ভই আমরা পড়বো যে কোনটা কি। আর লাস্টে আরো দুইটা তোমার প্যারাবোলিক কার্ভের আবার দুইটা প্রকারভেদ আছে। একটা হলো ট্রানজিশন কার্ভ আর একটা হলো ভার্টিক্যাল কার্ভ। ভার্টিক্যাল কার্ভ অলরেডি বলে দিয়েছি যে যদি উঁচু নিচু কোনো ধরনের কোনো অ্যাসেন্ডিং তোমার গ্রেড বা ডিসেন্ডিং গ্রেড থাকে, অর্থাৎ মনে করো উপরের দিকে যদি তোমার মনে করো যে ইলেভেশন বেড়ে যায় আবার ইলেভেশন কমে গেল, এই যে তোমার ভার্টিক্যালিটি আসতেছে রাস্তার মাঝখানে, সেখানে যদি আমরা ভার্টিক্যাল কার্ভ দিয়ে দেই তাহলে সেই ক্ষেত্রে স্মুথলি গাড়ির তোমার ভেহিকেলের যে স্পিড সেটা কন্ট্রোল থাকবে, কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। তোমার ডিজাইনটা ওইভাবে হইতে হবে আর কি। সো আমরা নেক্সটে চলে যাই যে সার্কুলার কার্ভের যে তিনটা এবং প্যারাবোলিক কার্ভের যে দুইটা প্রকারভেদ, প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে একটু দেখার চেষ্টা করি যে কোনটা কি জিনিস। সিম্পল কার্ভ। সিম্পল কার্ভটা কি? সিম্পল কার্ভে বলছে যে একটা সিম্পল কার্ভ শুধুমাত্র একটা সার্কেলের অংশ বা আর্ক, যেটা কমনলি ইউজ করা হয় সাধারণত রাস্তার ক্ষেত্রে বলো, বা মানে ল্যাটারাল ডিরেকশনে যে তোমার বাঁক থাকে রাস্তার বাঁক, সেটার ক্ষেত্রে। এবং সেখানে শুধুমাত্র একটা সার্কেলের কি থাকবে, সার্কেলের তোমার অংশ থাকবে, এই যে একটা সার্কেলের অংশ। এটা একটা স্ট্রেট লাইন, একটু দেখো খেয়াল করো যে এটা একটা স্ট্রেট লাইন এবং এটা আর একটা স্ট্রেট লাইন। দুইটা স্ট্রেট লাইন শুধুমাত্র একটা সার্কেলের একটা অংশ দ্বারা কানেক্টেড। এই জন্য একটা সার্কেল যেহেতু, সেজন্য এটাকে একটা কার্ভ বা সিম্পল কার্ভ বলা হচ্ছে। আচ্ছা, নেক্সট আমরা দেখি যে পরবর্তী জিনিসে কম্পাউন্ড কার্ভ কি। যদি দুই বা ততোধিক কার্ভ থাকে সেই ক্ষেত্রে সেটাকে বলবো আমরা কম্পাউন্ড কার্ভ। কম্পাউন্ড কার্ভ জিনিসটা হলো কি, শুরুতে একটা স্ট্রেট লাইন ছিল, এখানে একটা স্ট্রেট লাইন আছে। তো এই দুইটা স্ট্রেট লাইনে আমরা সরাসরি একটা কার্ভ দিয়ে যুক্ত করতে পারতেছি না, দুইটা রেডিয়াসের আলাদা আলাদা দুইটা কার্ভ লাগতেছে, সেজন্য এটাকে বলা হয় কম্পাউন্ড কার্ভ। নেক্সট, এটা কোথায় ইউজ করা হয় এখানে সুন্দর করে দেওয়া আছে, যে তোমার মনে করো যে যদি তোমার এই ভূমির উপর নির্ভর করে আসলে যে একটা কার্ভ লাগবে আমাদের না দুইটা কার্ভ লাগবে, সেটার উপর নির্ভর করে আমাদের তোমার একটা কার্ভ বা দুইটা কার্ভ দেওয়া হয়, এই জন্য এটাকে কম্পাউন্ড কার্ভ বলা হয়। নেক্সটে আমরা যেটা দেখবো সেটা হলো রিভার্স কার্ভ। তো রিভার্স কার্ভটা কি জিনিস? রিভার্স কার্ভ জিনিসটা একটু খেয়াল করো। রিভার্স কার্ভ কনসিস্ট অফ টু সিম্পল কার্ভ। এখানেও দুইটা সিম্পল কার্ভ আছে, বাট পার্থক্যটা কি? পার্থক্যটা হলো একটা আর একটা রিভার্সে আছে, একটা রেডিয়াস এইদিকে মানে কেন্দ্র এইদিকে থাকলে আর একটা কার্ভের কেন্দ্র তার অপোজিট সাইডে। মানে জিনিসটা হলো এরকম যে যদি তোমার দুইটা এরকম রাস্তা থাকে, শুরুতে আমি দেখাইছিলাম
যে তুমি সিম্পলি একটা কার্ভ দিয়ে কানেক্ট করতে পারবে না, কারণ এই পয়েন্টে তখন সেটা কি হবে, একটা স্ট্রেস কনসেন্ট্রেশন হবে। অর্থাৎ এই পয়েন্টে যখন গাড়িটা তোমার ঘোরানোর চেষ্টা করবে, ম্যানুভারিং করবে, তখন কেন্দ্র বিমুখী মানে সেন্ট্রিফিউগাল একটা ফোর্স কাজ করবে, অর্থাৎ বাইরের দিকে ছিটে যাওয়ার চেষ্টা করবে তোমার ভেহিকেলটা। সো এই ক্ষেত্রে কি করা হয়, দুইটা সিম্পল সার্কুলার কার্ভ একটা আর একটার অপোজিটে তোমার দিয়ে দেওয়া হয়, যার কারণে তোমার এটা রিভার্স কার্ভ বলা হয়। এটা একটা নাম দিচ্ছে রিভার্স কার্ভ, মানে হলো তোমার তোমার কেন্দ্র যেটা তোমার সেন্টার একটা আর একটার বিপরীত সাইডে থাকবে, আর কিছু না। সো জিনিসটা বুঝলাম আমরা রিভার্স কার্ভ কি জিনিস। এবং ট্রানজিশন কার্ভ তোমার কার্ভের প্রকারভেদে আমরা দেখছি 3 ধরনের তোমার সার্কুলার কার্ভ আছে, আর প্যারাবোলিক কার্ভের ভিতরে 2 ধরনের, একটা হলো ট্রানজিশন কার্ভ আর একটা হলো ভার্টিক্যাল কার্ভ। সো এখানে ট্রানজিশন কার্ভের একটা নাম দিয়ে দেওয়া আছে আর একটা এক্সট্রা, সেটা হলো ইজমেন্ট কার্ভ। যদি এরকম হয়, whenever it is intended to change the passage of a vehicle from a straight line to circular curve, এই জিনিসটা আমি এখানে যা বলা আছে একটু বলে দেওয়ার চেষ্টা করি। যদি এরকম হয় যে তোমার এইখানে তোমার একটা স্ট্রেট লাইন আছে এবং রাস্তা এইদিকে একটা রাস্তা আছে, কার্ভ রাস্তা, এখন সরাসরি তুমি কার্ভ এই স্ট্রেট লাইনের সাথে কার্ভ সরাসরি কানেক্ট না করে দিয়ে এখানে নতুন করে আর একটা কার্ভ তুমি অ্যাড করে দিলা। এই যে স্ট্রেট লাইন থেকে কার্ভে যাওয়ার জন্য নতুন করে যে একটা কার্ভ তুমি অ্যাড করছো বা ইন্ট্রোডিউস করলা, এটার নামই হলো তোমার ট্রানজিশন কার্ভ। তো এই কার্ভের সাথে এই কার্ভের পার্থক্য কি? এই যে এই কার্ভটার সাথে সার্কুলার কার্ভের সাথে এই কার্ভের পার্থক্য হলো, সার্কুলার কার্ভে একটা ফিক্সড রেডিয়াস থাকে, একটা রেডিয়াস থেকে ফিক্সড, বাট ইজমেন্ট বা ট্রানজিশন কার্ভে তোমার ফিক্সড রেডিয়াস থাকে না। তোমার এর সাথে সাথে, আচ্ছা তোমরা মনে হয় কেউ একজন কিছু একটা বলতে চাচ্ছ, আফ্রিদা কে কি লিখছো এটা? আচ্ছা, অপ্রাসঙ্গিক কথাবার্তা লেখো না, মানে চ্যাটে কোনো কিছু দরকার হলে আমাকে বইলো, বা কোনো কিছু লেখার দরকার হলে লেখো, অন্য কিছু লেখো না। আচ্ছা খেয়াল করো, সো আমরা তোমার স্ট্রেট লাইন থেকে যখন তোমার কার্ভ পথে যাব, এর মাঝখানে যে নতুন একটা কার্ভ আমরা ইন্ট্রোডিউস করতেছি সেটাকে বলা হয় ট্রানজিশন বা ইজমেন্ট কার্ভ। সো এই ইজমেন্ট কার্ভের ক্ষেত্রে পার্থক্য হলো কি, এখানে তার তোমার ম্যাক্সিমাম স্লোপ থাকবে যেখানে তোমার স্ট্রেট লাইন থাকবে সেখানে, আর মিটিং পয়েন্টে গিয়ে এই কার্ভের যে তোমার স্লোপ সেই স্লোপে থাকবে। তো শুরুতে থাকতেছে ম্যাক্সিমাম স্লোপ, আস্তে আস্তে স্লোপ কমতে 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 এক পর্যায়ে এসে পরবর্তী যে কার্ভ সেই কার্ভের তোমার স্লোপে চলে যায়। সো এই জিনিসটা একটু দেখলাম যে আমরা যে whenever it is intended to change the passage of a vehicle from a straight to a circular curve as easy and free from shocks as possible, তার মানে তোমার সার্কুলার কার্ভে যাওয়ার জন্য স্ট্রেট লাইন থেকে কোনো ধরনের শক যাতে না হয়, সেই ক্ষেত্রে আমরা স্মল ইন্টারমিডিয়ারি একটা লেংথের কার্ভ আমরা ইন্ট্রোডিউস করি, যেটাকে বলা হয় তোমার ইজমেন্ট বা ট্রানজিশন কার্ভ। সো জিনিসটা বুঝলাম আমরা, পরীক্ষায় যদি আসে ছোট ছোট তোমার সংজ্ঞা হিসেবে আসবে, তোমরা অবশ্যই এই সংজ্ঞাটা লিখবা, পাশাপাশি তোমরা কি করবা, ফিগার দিয়ে বুঝাবা, তাহলে ফুল মার্ক দিয়ে দেবো আর কি। নেক্সট খেয়াল করো, বলবেন কোনটা ট্রানজিশন কার্ভ? ট্রানজিশন কার্ভ মনে রাখবা যে তোমার সরাসরি তুমি স্ট্রেট লাইন থেকে একটা সার্কুলার কার্ভে যাবা। আবারও বলতেছি, একটা স্ট্রেট লাইন থেকে সার্কুলার কার্ভে যাবা, মনে করো এদিকে একটা সার্কুলার কার্ভ আছে, তো এই যাওয়ার জন্য স্ট্রেট লাইনের সাথে সার্কুলার কার্ভ এবং স্ট্রেট লাইনের মাঝামাঝি আর একটা নতুন কার্ভ তোমার যুক্ত করতে হয়। অর্থাৎ তুমি মনে করো যে একটা ইউটার্ন নিবা, ইউটার্ন নিলে দেখবো যে ইউটার্নের সময় শুরুর দিকে তোমার গাড়ির যে তোমার মনে করো যে গাড়িটা ঘুরাবা, সেই ক্ষেত্রে এই যে কার্ভটা নতুন যে একটা কার্ভ ইন্ট্রোডিউস করা হয় সেটাকে বলা হয় তোমার ইজমেন্ট কার্ভ। ঠিক আছে, বুঝতে পারছি, মানে নতুন যে কার্ভটা নেওয়া হলো, হ্যাঁ নতুন যে কার্ভটা নিছো সেটার শুরুর দিকে তোমার দেখো ম্যাক্সিমাম স্লোপ, আর লাস্টের দিকে হবে পরবর্তী যে কার্ভ এই কার্ভের স্লোপের সমান। তার মানে সেকেন্ডে সেকেন্ডে এটা কি করতেছে, মানে যতই টাইম যাচ্ছে, যতই তোমার লেন্থ যাচ্ছে, ততই তার স্লোপের পরিমাণ চেঞ্জ হচ্ছে। অথচ এই কার্ভে কিন্তু স্লোপ সেম ছিল, অর্থাৎ রেডিয়াস সেম মানে স্লোপ সেম। প্রত্যেকটা পর্যায়ে তোমার যতই তুমি মনে করো ট্যানজেন্ট আঁকো বা স্পর্শক আঁকো, প্রত্যেকটা জায়গায় স্পর্শকের থিটা সেম, বাট এটার ক্ষেত্রে স্পর্শকের থিটা এক এক পয়েন্টে এক এক ধরনের। অর্থাৎ মুক্ত বস্তু তুমি যখন উপরে ফেলবা, উপরে যখন ছুটবা, তখন কি হয়, এটা একটা প্যারাবোলিক আর্ক হয়। অর্থাৎ প্রত্যেকটা
যতই টাইম যাবে, যতই তোমার ডিস্টেন্স যাবে, ততই তার রেডিয়াসের মান কমতে থাকবে। এবং ফাইনালি রেডিয়াসের মান তোমার স্ট্রেট লাইন থেকে আস্তে আস্তে তোমার কিসে যাবে, একটা সার্কুলার কার্ভের সমান চলে আসবে। সো নেক্সটে আমরা যাই যে তোমার ট্রানজিশন বা এজমেন্ট কার্ভের অনেকগুলো তোমার এখানে আছে। তো শুরুতে হইতে পারে সেটা স্পাইরাল কার্ভ। দেখো শুরুর দিকে এক ধরনের, তোমার এখানে একটা জিনিস খেয়াল করো যে স্পাইরাল কার্ভের ক্ষেত্রে বলি, শুরুর দিকে তোমার স্লোপ ছিল এইটা, এরপরে স্লোপ আবার চেঞ্জ হয়েছে, এরপরে আবার চেঞ্জ হয়েছে, এরপরে আবার চেঞ্জ হয়েছে, প্রত্যেকটা পর্যায়ে তোমার স্লোপটা চেঞ্জ হচ্ছে। সেটা অনেক ধরনের হয়, তোমার কিউবিক প্যারাবোলা হইতে পারে, স্পাইরাল হইতে পারে। এরপর আরো একটা জিনিস আছে দেখো, লেভিনস্কেট অফ বার্নৌলি হতে পারে। এই জিনিসগুলো একটু নেটে সার্চ দিয়ে দেখো যে এই কার্ভগুলো কোথায় বা কিভাবে কাজে লাগে। অতটা বেশি আমাদের কাজে লাগে না, আমাদের বেশিরভাগ কাজে লাগে হলো সিম্পল সার্কুলার স্যার, কার্ভ। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার, ট্রানজিশন গ্রাফকে মানে শর্ট ফর্মে কেমনে ডিসক্রাইব করতে পারবো? এটা বলবা যে তোমার একটা স্ট্রেট তোমার লাইন থেকে একটা কার্ভ পাথে যাওয়ার জন্য মাঝখানে যে ইন্টারমিডিয়ারি তোমার একটা কার্ভ ইন্ট্রোডিউস করা হয়, সেটাকে বলা হয় ট্রানজিশন কার্ভ। শেষ। এবং এইটাই লেখা আছে, দেখবা। বুঝতে পারছো? স্যার এখন আসো ভার্টিক্যাল কার্ভ। ভার্টিক্যাল কার্ভ কখন আমরা দেই? রাস্তা যদি উঁচু নিচু হয়। রাস্তা উঁচু নিচু হওয়া মানে কি? একটা জিনিস একদম ইজিলি একটু খেয়াল করো, এখানে কি বলছে, when an ascending grade is followed by a descending grade। যখন একটি উঁচু হওয়া রাস্তা, অ্যাসেন্ডিং গ্রেড মানে কি, আস্তে আস্তে স্লোপের মানটা কমতে থাকবে। দেখো অ্যাসেন্ডিং গ্রেড মানেই হলো শুরুর দিকে স্লোপ থাকবে একদম ম্যাক্সিমাম, শুরুর দিকে স্লোপটা দেখো ম্যাক্সিমাম, যতই তোমার ইয়া যাবে স্লোপ আস্তে আস্তে ফ্ল্যাট হয়ে যাবে, এবং এটাকে বলা হয় অ্যাসেন্ডিং গ্রেড। আর ডিসেন্ডিং গ্রেড হলো উল্টা, স্লোপ শুরুর দিকে থাকবে একদম কম ফ্ল্যাট, এবং আস্তে আস্তে স্লোপের মান বাড়তে থাকবে। অর্থাৎ শুরুর দিকে উপরের দিকে উঠলো, এবং এটাকে বলা হয় অ্যাসেন্ডিং গ্রেড বা প্লাস গ্রেডিয়েন্ট। আর এরপরে নিচের দিকে নামলে সেটাকে বলা হবে মাইনাস গ্রেডিয়েন্ট। অর্থাৎ রাস্তা উঁচু নিচুর ক্ষেত্রে এতক্ষণ ধরে আমরা শিখলাম হলো তোমার ল্যাটারাল ডিরেকশনে বাঁকা হওয়া রাস্তার কথা। আর এখন যেটা শিখলাম যে রোড যদি উঁচু নিচু হয় সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে আমরা একটা প্যারাবোলিক আর্ক দিয়ে দিব, যেটাকে বলা হয় ভার্টিক্যাল কার্ভ। একটা প্যারাবোলা দিয়ে ইন্ট্রোডিউস করব, সেটাকে বলা হয় ভার্টিক্যাল কার্ভ। শুরুর দিকে এমন হইতে পারে যে অ্যাসেন্ডিং কার্ভ থাকবে, মানে উঁচুতে উঠবে, এবং ডিসেন্ডিং কার্ভ থাকবে বা নিচুতে যাবে। অথবা শুরুতে নিচের দিকে যাবে, ডিসেন্ডিং কার্ভ তোমার কার্ভ পরবর্তীতে উপরের দিকে উঠবে, সেটাকে বলা হবে অ্যাসেন্ডিং কার্ভ। এই যে দেখো বলে দেয়া আছে নামটা সুন্দর করে। উপরের দিকে উঠলে বলবো অ্যাসেন্ডিং, আর ডিসেন্ডিং কখন বলবো, যখন নিচের দিকে নামবে। সোজা হিসাব। সো এখানে বলবা, এখানে যদি এক্সামে আসে যে ভার্টিক্যাল কার্ভের ফিগারটা দিবা, আর বলবা যদি অ্যাসেন্ডিং গ্রেড ডিসেন্ডিং গ্রেডকে ফলো করে, অথবা ডিসেন্ডিং গ্রেড অ্যাসেন্ডিং গ্রেডকে ফলো করে, সেই ক্ষেত্রে আমরা সেখানে জাংশন হিসেবে এখানে একটা কার্ভ ইন্ট্রোডিউস করি, সেটা হলো প্যারাবোলিক আর্ক, এবং সেটাই হলো ভার্টিক্যাল কার্ভ। শেষ। পরীক্ষায় আসতে পারে তোমার সার্কুলার কার্ভের বিভিন্ন ধরনের নোটেশনটা ফিগার সহকারে শো করো, অথবা এরকম আসতে পারে যে একটা সিম্পল সার্কুলার কার্ভ ড্র করো, এবং তার বিভিন্ন ধরনের নোটেশন গুলো কি কি সেগুলো তোমার ছবি এঁকে তারপর তুমি সেটা ডিসক্রাইব করো। সোজা হিসাব যে পরীক্ষায় যদি আসে একদম ইজিলি তোমরা শুরুতেই একটা সার্কুলার কার্ভ আঁকবা। তো সার্কুলার কার্ভটা যে তুমি আঁকছো, এই সার্কুলার কার্ভটা কি জিনিস সেটা আমি আগে একটু বুঝাই যে কিভাবে তুমি ড্র করছো। শুরুতেই দেখো ET1 একটা স্ট্রেট রোড মনে করো, এবং FT2 আর একটা স্ট্রেট রোড। এই দুইটা রোডকে তুমি ভেহিকেল ম্যানুভারিং এর জন্য, ভেহিকেলটা যাতে ইজিলি টার্ন করতে পারে সেজন্য মাঝখানে তুমি একটা নতুন একটা কার্ভ ইন্ট্রোডিউস করছো। সেই কার্ভটার নাম দিলাম T1 M T2। এখন যদি এই দুইটা স্ট্রেট যে রোড সেটাকে যদি তুমি পিছনের দিকে বর্ধিত করতা, তাহলে নতুন যে একটা পয়েন্ট এসে ইন্টারসেক্ট করতো, সেই পয়েন্টের নাম দিলাম আমরা P। যদি ইন্টারসেক্ট করতো সেই পয়েন্টের নাম হলো P, এবং ইন্টারসেক্টিং যে অ্যাঙ্গেল সেটার নাম দিলাম আমরা থিটা। এবং এই যে স্পর্শক PT1 এবং স্পর্শক PT2, স্পর্শক PT1 এবং স্পর্শক PT2 এই দুইটা একটা আরেকটার থেকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ডিফ্লেক্ট করে গেছে সেটার আমরা নাম দিলাম ডিফ্লেকশন অ্যাঙ্গেল ফাই। আবারও বলতেছি, দুইটা স্ট্রেট রোডওয়েকে একটা কার্ভ দ্বারা ইন্ট্রোডিউস করছি, সেই কার্ভটা হলো T1 M T2।
এবং তাদেরকে যদি আমরা পিছনের দিকে স্ট্রেট লাইনকে তোমার কি করতাম, বর্ধিত করতাম, তাহলে পি পয়েন্টে ইন্টারসেক্ট করতো এবং এখানে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করতো ইন্টারসেক্টিং অ্যাঙ্গেল, সেটাকে বলতাম থিটা। আর স্পর্শক পি টি ওয়ান বা পি ওয়ান পি টি ওয়ান এবং স্পর্শক পি টি টু এফ একটা আরেকটার থেকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ডিফ্লেক্ট করে গেছে সেটার আমরা নাম দিলাম অ্যাঙ্গেল অফ ডিফ্লেকশন, সেটার নাম, এবং অথবা ফাই। এবং তোমার টি ওয়ান এবং টি টু কে যদি আমরা সরাসরি যুক্ত করে দেই, তাহলে সেটা তোমার, সেটাকে আমরা নাম বলবো, সেটার নাম বলবো লং কর্ড। টি ওয়ান এন টি টু যদি স্ট্রেট ওয়েতে আমরা যোগ করে দেই বা স্ট্রেট লাইনটা টানি, সেই ক্ষেত্রে এটাকে বলা হবে লং কর্ড। তোমরা জানো তোমার তোমার কি বৃত্তের ক্ষেত্রে ম্যাক্সিমাম যে কর্ড সেটাকে আমরা বলি কিন্তু তোমার কি বলি আমরা, তোমার ডায়ামিটার। তো এরকম একটা কর্ড, আলাদা একটা কর্ড, মানে যেটাকে জ্যা বলো, বৃত্তের জ্যা বলো না, সেই জ্যা, বা আলাদা একটা কর্ড, যেটা কর্ডটা হলো তোমার টি ওয়ান থেকে শুরু হয়েছে এবং টি টু দিয়ে শেষ, এই জ্যাটাকে বা কর্ডটাকে বলবো ম্যাক্সিমাম কর্ড বা লং কর্ড। এবং এই কর্ডের মিড পয়েন্ট হলো এন, আর এই এমটা হলো কার্ভের মিড পয়েন্ট, আর পিটা হলো ইন্টারসেক্টিং পয়েন্ট বা অ্যাপেক্স। আর তোমার কেন্দ্র বরাবর যে লাইনগুলো যাচ্ছে সেগুলো রেডিয়াস আর, আর কেন্দ্রকে ও দ্বারা প্রকাশ করছি, কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে সেটা হবে ডিফ্লেকশন অ্যাঙ্গেলের সমান। কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করবে সেই কোণটা হবে ডিফ্লেকশন অ্যাঙ্গেলের সমান। তো আমরা জিনিসগুলো বুঝলাম, এখন সংজ্ঞাগুলো দেখি কোনটা কি জিনিস। প্রথমে দেখো পয়েন্ট অফ কার্ভ বা কমেন্সমেন্ট, যেখান থেকে কার্ভ শুরু। যদি ভেহিকেল এই দিক থেকে এইদিকে যাইতো তাহলে টি ওয়ান থেকে কার্ভ শুরু, সেজন্য টি ওয়ান কে বলতাম কার্ভ পয়েন্ট অফ কার্ভ অথবা কমেন্সমেন্ট। আর যদি ভেহিকেল এদিক থেকে এদিকে আসতো তখন টি টু টা হয়তো তোমার পয়েন্ট অফ কার্ভ অথবা কমেন্সমেন্ট, অর্থাৎ যেখান থেকে স্ট্রেট লাইন থেকে কার্ভ শুরু, স্ট্রেট লাইন থেকে কার্ভ শুরু, সেটাকে বলবো পয়েন্ট অফ কার্ভ অথবা কমেন্সমেন্ট। আর পয়েন্ট অফ টেনজেন্সি যেখানে কি, যেটা কি যেটা সেটা হলো তোমার যেখান থেকে কার্ভ শেষ হবে স্ট্রেট রোডওয়ে শুরু হবে, সেখানে আমরা যে পয়েন্টটা পাবো সেই পয়েন্টের নাম দিব আমরা হলো তোমার পয়েন্ট অফ টেনজেন্সি বা টি টু। তোমাদের এটা আমি তোমার স্লাইডটা দিয়ে দিব পিডিএফ করে, তোমাদের নতুন করে কোনো বই কিনতে হবে না, অথবা লাস্টে এটার ব্যাপারে আমি কথা বলবো। এরপরে আসো পয়েন্ট অফ টেনজেন্সি গেল, এখন আসো টেনজেন্ট পয়েন্ট। টি ওয়ান এবং টি টু কে আলাদাভাবে দুইটাকেই আবার বলা হয় টেনজেন্ট পয়েন্ট, যেখান থেকে তুমি স্পর্শক আঁকতেছো। অর্থাৎ এখান থেকে তুমি স্পর্শক যেহেতু আঁকতেছো যে পিটি ওয়ান পিটি টু, টি ওয়ান পয়েন্ট এবং টি টু পয়েন্টে আঁকতেছো, এই জন্য এটার আর একটা নাম দিচ্ছে টেনজেন্ট পয়েন্ট। সো আমরা অনেক কিছু জানলাম, যে টি ওয়ান এর একটা নাম হলো পয়েন্ট অফ কার্ভ আবার টেনজেন্ট পয়েন্ট, টি টু এর একটা নাম হলো পয়েন্ট অফ টেনজেন্সি অথবা টেনজেন্ট পয়েন্ট। তো প্রত্যেকটা জিনিস আমরা জানলাম কোনটাকে কি বলে। তোমরা একটু মাইক গুলো মিউট করে কথা বলো। খাদিজা তুমি মাইকটা মিউট করে তারপর কথা বলো। আচ্ছা, নেক্সট খেয়াল করো তোমার ব্যাক টেনজেন্ট। দেখো আমরা কার্ভ পথ শুরু হয়েছে টি ওয়ান থেকে এবং কার্ভটা শেষ হয়েছে টি টু তে গিয়ে। সো টি ওয়ান এ একটা স্পর্শক আঁকছো পিটি ওয়ান, টি টু তে একটা স্পর্শক আঁকছো পিটি টু। তাহলে আগের যে স্পর্শকটা, প্রথম স্পর্শক, সেটা হলো পিটি ওয়ান, ওই জন্য এটার নাম ফার্স্ট টেনজেন্ট অথবা আগের টেনজেন্ট বা ব্যাক টেনজেন্ট। সো প্রথম টেনজেন্টটাকে বলা হবে ফার্স্ট অথবা তোমার ব্যাক টেনজেন্ট। আর পরবর্তী যে টেনজেন্টটা সেটা হলো তোমার পিটি টু। পিটি টু কে বলা হবে তোমার ফরওয়ার্ড টেনজেন্ট অথবা সেকেন্ড টেনজেন্ট, ফরওয়ার্ড টেনজেন্ট অথবা সেকেন্ড টেনজেন্ট। সো একটা জিনিস বুঝলাম, পিটি ওয়ান কে আমরা বলবো ফরওয়ার্ড টেনজেন্ট, আর পিটি টু কে বলবো, সরি, পিটি ওয়ান কে বলবো ব্যাক টেনজেন্ট বা ফার্স্ট টেনজেন্ট, আর পিটি টু কে বলবো তোমার ফরওয়ার্ড অর তোমার সেকেন্ড টেনজেন্ট। নেক্সট আরো কিছু নোটেশন বাকি আছে। প্রথমেই দেখো স্ট্রেট যে তোমার রোডওয়ে, সেটাকে আমরা পেছনের দিকে যদি আমরা বাড়ায় নেই, যেখানে ইন্টারসেক্ট করবে ইন্টারসেক্টিং পয়েন্ট পি, সেটাকে বলা হবে অ্যাপেক্স বা পয়েন্ট অফ ইন্টারসেকশন। আর যে অ্যাঙ্গেলটা তারা ক্রিয়েট করবে পিটি ওয়ান এবং পিটি টু, যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করবে সেটাকে বলা হবে তোমার অ্যাঙ্গেল বিটুইন ট্যানজেন্টস, যেটা সেটাকে বলা হবে থিটা। মানে ই পি এফ, এই যে অ্যাঙ্গেলটা, এটাকে বলবো থিটা বা অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন।
আর অ্যাঙ্গেল অফ ডিফ্লেকশন তাহলে কি, আমরা একটু খেয়াল করি যে অ্যাঙ্গেল অফ ডিফ্লেকশন তাহলে হলো যে প্রথম ফার্স্ট যে ট্যানজেন্টটা বা তোমার ব্যাক যে ট্যানজেন্ট P1 PT1 এবং ফরওয়ার্ড যে ট্যানজেন্ট PT2F, এটা একটা থেকে আরেকটা কতটুকু ডিফ্লেক্ট করে গেছে সেই যে অ্যাঙ্গেলটা P1PF এটাই হবে তোমার অ্যাঙ্গেল অফ তোমার ডিফ্লেকশন। এটা বুঝলাম, অ্যাঙ্গেল অফ ডিফ্লেকশন। নেক্সট একটা জিনিস খেয়াল রাখবা, এটা তো স্ট্রেট লাইন P1 P এবং P1, এটা হলো স্ট্রেট লাইন। সো এই দুইটা অ্যাঙ্গেল সবসময় 180 ডিগ্রি যোগ করে দিলে, যে থিটা এবং পাই সবসময় যোগ করলে সেটা 180 ডিগ্রি হবে। সো বুঝলাম আমরা। নেক্সটে আমরা যাই যে আর কি কি বাকি আছে। দেখো ট্যানজেন্ট ডিসটেন্স, একটু আগে বললাম PT1 মানে হলো ব্যাক ট্যানজেন্ট বা ফার্স্ট ট্যানজেন্ট, PT2 হলো ফরওয়ার্ড ট্যানজেন্ট বা সেকেন্ড ট্যানজেন্ট। এই দুইটাকে আবার একসাথে তোমার একটা কমন নাম আছে, সেটাকে বলা হয় ট্যানজেন্ট ডিসটেন্স। T1P অথবা PT1 PT2 বা T2P দুইটাকেই একসাথে আবার বলা হয় ট্যানজেন্ট ডিসটেন্স। আর লেংথ অফ কার্ভ, আর্ক শুরু হয়েছে T1 থেকে এবং আর্ক শেষ হয়েছে T2 তে গিয়ে, এই যে টোটাল লেংথ যে একটা বৃত্ত চাপ, এটাকে বলা হয় লেংথ অফ কার্ভ বা স্মল এল দ্বারা প্রকাশ করে, স্মল এল দ্বারা প্রকাশ করে, অথবা তোমার এখানে বলা হয় যে লেংথ অফ কার্ভ। তো তোমরা অলরেডি জানো যে তোমরা এই যে একটা বৃত্ত চাপ S = R থিটা, তোমরা অলরেডি পড়ে আসছো এই জিনিসটা। সো একইভাবে আমরা এই যে লেংথ অফ কার্ভ সেটা যদি এল দ্বারা প্রকাশ করি, সেটাও হবে R থিটার সমান। আর হলো এখানে ক্যাপিটাল R দ্বারা প্রকাশ করছে, আর থিটা হলো তোমার এখানে ফাই, এবং রেডিয়ানে নেওয়ার জন্য 5/180 ডিগ্রি দ্বারা 180 দ্বারা ভাগ করে দিবা, দেখবা যে সূত্র চলে আসছে স্মল এল এর বা লেংথ অফ কার্ভে। যখন আমরা অঙ্ক করব তখন জিনিসটা আরো ক্লিয়ার হবে যে এই সূত্রটাই আমরা কাজে লাগাবো। তো নেক্সটে আমরা যে আর কি কি বাকি আছে সেটা হলো আর লং কর্ড। বলছিলাম যে T1 N T2 সেটা হলো লং কর্ড, অর্থাৎ যেখান থেকে কার্ভেচার শুরু যেখানে গিয়ে কার্ভেচার শেষ, এই দুইটা পয়েন্ট সরাসরি যোগ করে দিলে যে জ্যাটা পাবো বা যে কর্ডটা পাবো সেটাকে বলবো লং কর্ড। লং কর্ড থেকে ছোট যে কোনো কর্ড, অর্থাৎ লং কর্ড থেকে ছোট যে কোনো একটা জ্যাকে আমরা বলবো তোমার মেজর কর্ড বা নরমাল কর্ড। নরমাল কর্ড থেকে ছোট, অর্থাৎ ধরলাম এখান থেকে এই পর্যন্ত একটা ছোট একটা কর্ড নিছি, নরমাল কর্ড থেকেও ছোট যেসব কর্ড সেটাকে বলা হবে মাইনর কর্ড, সাব কর্ড বা মাইনর কর্ড। স্যার তো বুঝি না, একটু বুঝলাম আবার যে লং কর্ড সবচেয়ে বড়, অর্থাৎ যেখান থেকে তোমার কার্ভেচার শুরু, এটা জিনিসটা আবার বুঝাচ্ছি, যেখান থেকে কার্ভেচার শুরু যেখানে গিয়ে শেষ, এই যে কর্ডটা এটা সরাসরি স্ট্রেট লাইন যোগ করে দিলে আমরা T1 N T2 লাইনটা পাই, এটাকে বলবো লং কর্ড, সবচেয়ে বড় কর্ড। এবং লং কর্ড থেকে ছোট যে কোনো একটা কর্ডকে আমরা বলবো নরমাল কর্ড বা মেজর কর্ড। মেজর কর্ড থেকেও যদি ছোট কোনো একটা কর্ড যদি আমরা ইন্ট্রোডিউস করি, মনে করো এই পয়েন্ট থেকে এই পয়েন্টে একটা কর্ড আমরা নিলাম, তখন সেটাকে বলা হবে সাব কর্ড বা মাইনর কর্ড। তার মানে সবচেয়ে বড় কর্ড তোমার কার্ভেচারের ক্ষেত্রে লং কর্ড, লং কর্ড থেকে ছোট কর্ডকে বলবো নরমাল কর্ড, নরমাল কর্ড থেকে ছোট কর্ডকে বলবো তোমার সাব কর্ড, সোজা হিসাব। নেক্সটে দেখো তোমার নেক্সটের যে সংজ্ঞাটা আমরা সামিট, সামিটটা কি? সামিটটা হলো তোমার ম্যাক্সিমাম যে পয়েন্টটা পাচ্ছ তুমি তোমার T1 থেকে সবচেয়ে দূরের যে পয়েন্টটা M, T1 এবং T2 থেকে সবচেয়ে দূরের যে পয়েন্ট, অর্থাৎ তোমার কার্ভের যে ম্যাক্সিমাম পয়েন্টটা, কার্ভের ম্যাক্সিমাম পয়েন্টটাকে আমরা বলবো সামিট, অথবা পয়েন্ট অফ মিড পয়েন্ট অফ কার্ভ, মিড পয়েন্ট অফ কার্ভকে বলবো সামিট। আর যেটা পাইলাম তোমার ভার্স্ট সাইন বা মিড অর্ডিনেট, এই জিনিসটা একটু বুঝার খেয়াল করো, দি অর্ডিনেট ফ্রম সামিট অফ দ্য কার্ভ অন দ্য মিড পয়েন্ট অফ দ্য লং কর্ড। তার মানে এখানে যে জিনিসটা বলছে যে কার্ভের মিড পয়েন্ট হলো M আর লং কর্ডের মিড পয়েন্ট হলো N, এই দুইটার মধ্যবর্তী যে ডিসটেন্স, যে তোমার তোমার মনে করো যে পারপেন্ডিকুলার ডিসটেন্স, সেটাকে বলবো আমরা ভার্স্ট সাইন বা মিড অর্ডিনেট। আবারও বলতেছি, কার্ভের মিড পয়েন্ট হলো M বা সামিট, আর হলো তোমার
কর্ডের লং কর্ডের মিড পয়েন্ট এন, এই দুইটার মধ্যবর্তী যে দূরত্ব বা যে হরাইজন্টাল ডিসটেন্স বা বলো পারপেন্ডিকুলার ডিসটেন্স, সেটাকে আমরা বলবো ভার্স্ট সাইন অথবা এমএন। নেক্সট আরেকটা জিনিস আছে, সেটা হলো তোমার অ্যাপেক্স ডিসটেন্স। সো অ্যাপেক্স ডিসটেন্স কি জিনিস? অ্যাপেক্স থেকে অর্থাৎ ইন্টারসেক্টিং যে পয়েন্ট পি, সেখান থেকে কার্ভের যে ম্যাক্সিমাম পয়েন্ট বা সামিট এম, এই দুইটার মধ্যবর্তী যে হরাইজন্টাল ডিসটেন্স বা পারপেন্ডিকুলার ডিসটেন্স পিএম, সেটাকে বলবো আমরা অ্যাপেক্স ডিসটেন্স। প্রত্যেকটা জিনিস নির্ণয় করার সূত্র আমরা দেখব এবং পরবর্তীতে এইটা যাতে আমরা কি করতে পারি তোমার অঙ্কে কাজে লাগাতে পারি সেটাও দেখব। সো আমরা প্রত্যেকটা জিনিস বুঝলাম, যে তোমার কার্ভের নোটেশন গুলো দেখলাম, তো এগুলোর সূত্র আমরা ভবিষ্যতে দেখবো। নেক্সট ক্লাসে হয়তো সূত্র দেখে সরাসরি অঙ্কে কিভাবে আমার রেডিয়াস দেয়া থাকলে বা তোমার মনে করো অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন দেয়া থাকলে বা অ্যাঙ্গেল অফ ডিফ্লেকশন দেয়া থাকলে আমরা কিভাবে প্রত্যেকটা জিনিস ইজিলি বের করতে পারি সেটা আমরা দেখবো। এবং অঙ্ক করলে জিনিসগুলো আরো ক্লিয়ার হবে। পরীক্ষায় যদি আসে এগুলো সম্পর্কে তোমার আসতে পারে যে একটা সিম্পল সার্কুলার কার্ভ ড্র করো, ড্র করে বিভিন্ন পার্ট গুলো দেখাও নোটেশন হিসেবে। নেক্সটে আমরা যাই ডিগ্রি অফ কার্ভ। সো ডিগ্রি অফ কার্ভের দুইটা সংজ্ঞা পরীক্ষায় যদি আসবে রাইট এ শর্ট নোট অ্যাবাউট ডিগ্রি অফ কার্ভেচার বা ডিগ্রি অফ কার্ভ। সো এই ক্ষেত্রে দুইটা সংজ্ঞাই তোমরা ফিগার একে বোঝানোর চেষ্টা করবা। প্রথমেই হলো আর্ক ডেফিনেশন। এমন হইলেও তোমার একটা কার্ভ, কথার কথা জিনিসটা একটু বোঝার চেষ্টা করো। কার্ভ এখান থেকে শুরু T1 পয়েন্ট এবং কার্ভটা মনে করো এইখানে গিয়ে শেষ T2 পয়েন্ট। এখন বলছে যে দেখো একটা জিনিস, সেটা হলো দি ডিগ্রি অফ কার্ভেচার অফ এ সার্কুলার কার্ভ। একটা সার্কুলার কার্ভের ডিগ্রি অফ কার্ভেচার ইজ দ্য অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই এ 30 মিটার আর্ক। এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করো যে এই টোটাল আর্কের ভিতর থেকে তুমি, হ্যাঁ মহিমা কিছু বলবা? মহিমা তুমি হাত, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমরা হাত তুলতে পারো, যে রেইজ হ্যান্ড করলে কিছু বলতে চাইলে, অথবা তোমরা মাইক আনমিউট করে বলতে পারো। দেখো এখানে বলছে দ্য ডিগ্রি অফ কার্ভেচার অফ এ সার্কুলার কার্ভ ইজ দ্য অ্যাঙ্গেল। তার মানে এটা অ্যাঙ্গেল যদি 30 মিটারের, এখান থেকে তুমি যদি 30 মিটারের একটা কার্ভ নাও এবং সেটা তোমার কেন্দ্রে যে অ্যাঙ্গেলটা তোমার কি করবে, ক্রিয়েট করবে, সেটাকে বলা হবে ডিগ্রি অফ কার্ভেচার ডি। আবারও বলি, তোমার যে কার্ভটা আসে সেই কার্ভ থেকে তুমি 30 মিটার আর্ক কেটে নিলা, এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স হলো 30 মিটার। এই 30 মিটার আর্ক তার কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করবে সেটাকে বলা হবে তোমার ডিগ্রি অফ কার্ভ। তার মানে এই 30 মিটার আর্ক বা 100 মিটার আর্ক তার কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করবে সেটাকেই বলবো আমরা ডিগ্রি অফ কার্ভ। এটা হলো আর্ক ডেফিনিশন। না বুঝলে এটা আবার বুঝাই। স্যার ডেজিগনেশন অফ কার্ভ আর ডিগ্রি অফ কার্ভ কি সেম? স্যার না আরেকটা না না, বলেন স্যার। এটা তো ডেজিগনেশন না, এটা হলো তুমি একটা কার্ভ দেখলে কিভাবে বুঝবা যে এই কার্ভটা ডিগ্রি কত, ডিগ্রি অফ কার্ভেচার কত। সো এটা যদি স্ট্যান্ডার্ডাইজ করতে চাও যাতে সবাই সেম ভাবে নির্ণয় করে, সেজন্য বলে দিছে একটা আর্ক নিবা, তোমার আর্ক থেকে এমন হতে পারে তোমার আর্কটা 30 মিটার নাই, তখন তোমাকে এটাকে 30 মিটার পর্যন্ত বর্ধিত করে তখন 30 মিটার নেওয়া লাগবে। তোমার আর্ক 30 মিটার থেকে বেশি হতে পারে, কম হতে পারে, বাট তুমি ডিগ্রি অফ কার্ভেচার নির্ণয় করার জন্য 30 মিটারের একটা কার্ভ নিবা, এখান থেকে শুরু করে এই পর্যন্ত ডিস্টেন্স হবে 30 মিটার। 30 মিটারের একটা আর্ক নিয়ে সেটা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে ডি ডিগ্রি, সেটাকে আমরা বলবো ওই তোমার কার্ভের জন্য ডিগ্রি অফ কার্ভেচার। বুঝতে পারছো? সো ডিগ্রি অফ কার্ভেচার নির্ণয় করার জন্য আমরা এখানে নিচ্ছি তোমার কত, নিচ্ছি 30 মিটারের একটা বা 100 ফিটের একটা আর্ক। সো এখানে একটা জিনিস খেয়াল করো, যদি আমরা এই জিনিসটা লিখি, এই 30 মিটারের আর্ক তোমার কেন্দ্রে ডি ডিগ্রি উৎপন্ন করছে। সো আমরা এই জিনিসটা লিখতে পারি কিনা যে ডি ডিগ্রি ডিভাইডেড বাই টোটালটা হলো 360 ডিগ্রি, টোটাল কোণটা হলো 360 ডিগ্রি, ইকুয়াল টু লেখা যায় কিনা যে এই আর্কের লেংথ মানে হলো 30 মিটার ডিভাইডেড বাই টোটাল যেটা তোমার সার্কামফিয়ারেন্স বা 2 পাই আর। এটা লেখা যায় কিনা বুঝতেছো? সার্কেলের একটা অংশের ডিগ্রি মানে ডি ডিগ্রি ডিভাইডেড বাই টোটাল সার্কেলের ডিগ্রি ইকুয়াল টু হবে সার্কেলের একটা অংশের
বৃত্তচাপ ডিভাইডেড বাই টোটাল বৃত্তচাপ বা সার্কামফিয়ারেন্স বা পরিধি, এটা লেখা যায়। সো এই জিনিসটা আমরা লিখতে পারি যে ডি ডিগ্রি বাই 360 ডিগ্রি ইকুয়াল টু 30 মিটার বাই 2 পাই আর। এখান থেকে সূত্র পাইলাম আর ইকুয়াল টু ডি এর সাথে একটা সম্পর্ক, ডিগ্রি অফ কার্ভেচার আর রেডিয়াস এর সাথে একটা সম্পর্ক হলো 1718.9 ডিভাইডেড বাই ডি। তার মানে ডি দেয়া থাকলে আর বের করতে পারবো, রেডিয়াস বের করতে পারবো, রেডিয়াস দেয়া থাকলে ডিগ্রি অফ কার্ভেচার বের করতে পারবো আর্ক ডেফিনেশনের মাধ্যমে বা যেভাবেই হোক। সো আরেকটা ডেফিনেশন আছে, এটাকে বলা হয় কর্ড ডেফিনেশন। এখানে পার্থক্য হলো আগে নিছিল তোমার আর্ক, 30 মিটারের একটা আর্ক নিছিল, এখন নিল 30 মিটারের কর্ড। এখন হলো এই যে লং কর্ড পি থেকে কিউ পর্যন্ত যে ডিস্টেন্স সেটা নিচে 30 মিটার, তাহলে লং কর্ডের যে অর্ধেক পিএম সেটা হবে 15 মিটার। সো তুমি যদি এটাকে যদি থিটা জানো, এটা যদি তোমার থিটা হয় তাহলে এটার বিপরীত যে বাহু সেটা হবে লম্ব এবং এটা হবে অতিভুজ, তাই তো? সো অতিভুজ যদি হয় তাহলে দেখো তো এই জিনিসটা আমরা লিখতে পারি কিনা, যে সাইন ডি বাই 2 ইকুয়াল টু লেখা যায় লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, মানে পিএম ডিভাইডেড বাই পিও। পিএম এর মান 15 আর পিও হলো রেডিয়াস অফ দ্য কার্ভ, সো আর। তার মানে আমরা আর গুণন করে দিলাম, আর ইকুয়াল টু লেখা যায় 15 ডিভাইডেড বাই সাইন ডি বাই 2। এখন তোমরা কি এটা জানো যে রেডিয়ানে ফর স্মল থিটা, থিটা যদি অনেক স্মল হয় তাহলে রেডিয়ানের ক্ষেত্রে তোমার থিটা ইকুয়াল টু হবে সাইন থিটা ইজ ইকুয়াল টু টেন থিটা। সেম রেডিয়ানের ক্ষেত্রে, আবারও বলতেছি, রেডিয়ানের ক্ষেত্রে তোমার থিটা যদি খুব স্মল হয় তাহলে সাইন থিটা ইকুয়াল টু টেন থিটা ইকুয়াল টু থিটা রেডিয়ানে, মানে পাই বাই 180 দ্বারা তুমি গুণ করে দিবা। দেখবা ক্যালকুলেটরে এটা ইয়া করে যে থিটা যদি খুব অল্প হয় তাহলে রেডিয়ানে থিটার যে মান সাইন থিটার মান টেন থিটার মান সেম হয়। এটা অলরেডি তোমরা প্রমাণেও হয়তো করে আসছো কোনো কোনো জ্যামিতিক প্রমাণে। সো আমি লিখতে পারি সাইন থিটার পরিবর্তে থিটা ইন্টু পাই বাই 180 লিখতে পারি। সো এটা যদি লিখি আমরা, এটা লিখলে ফাইনালি আমরা কি পাবো, ফাইনালি আর এর একটা সূত্র পাবো যে আর ইকুয়াল টু 15 ডিভাইডেড বাই সাইন থিটা ইকুয়াল টু থিটা, থিটা লিখলাম, রেডিয়ানে নেওয়ার জন্য পাই বাই 180 দ্বারা গুণ করে দিলাম। ফাইনাল সূত্র যেটা পাবো হুবহু সেম সূত্রই পাইলাম, কর্ড ডেফিনেশনে এবং আর্ক ডেফিনেশনে দুইটাতেই সেম সূত্রই পাইলাম। তো আমরা অঙ্কে এই সূত্র ইউজ করব। মেইনলি রেলওয়েতে এই সূত্র ইউজ করা হয়, সেটা হলো সূত্রটা সেম যদিও, বাট রেলওয়ে অ্যাডপ্ট করা হয় এটা ডি ডিগ্রি বাই 360 ডিগ্রি 300 মিটার বাই 30 মিটার বাই 2 পাই আর। এটা রেলওয়েতে ইউজ করা হয়, আর নর্মাল রোডওয়েতে ইউজ করা হয় এই কর্ড ডেফিনেশনের সূত্রটা, যে কর্ডকে 30 মিটার ধরে সেটা কত অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে সেটা, আর এখানে হলো আর কে 30 মিটার ধরে কত অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে সেটা, সোজা হিসাব। সো তোমাদের মনে হয় ক্লাস আমি আজকে এই পর্যন্ত রেখে দেই। নেক্সট ক্লাসে আমরা যেটা দেখবো সেটা হলো কার্ভের যে এলিমেন্ট গুলো, এই এলিমেন্ট গুলো কিভাবে তোমার সূত্র দ্বারা নির্ণয় করতে হয় এবং এটারই একটা অঙ্ক দেখবো, এবং এই অঙ্ক কাজে লাগানোর পর পরবর্তী এই অঙ্কটা দেখবো। এখন যাদের সমস্যা আছে তারা থেকে বাকিরা তোমরা লিভ নিতে পারো, কোনো সমস্যা নেই, বাট যাদের সমস্যা আছে তারা থাকো এবং বলো। কোনটা? স্যার আগের ম্যাথটা, লাস্ট ম্যাথটা নেটের প্রবলেম ছিল তো। ও এটা ম্যাথ না, এটা হলো দেখো এই দুইটার ভিতরে পার্থক্য হলো তোমার এটা, যে একটা হলো আর্ক নিবা তোমার 30 মিটারের একটা আর্ক থাকবে, আর এটা নিবা হলো তোমার কর্ড। আগে হলো এই আর্ক নিচে 30 মিটার, সেটা কেন্দ্রে যে কোন উৎপন্ন করছে সেটা ডিগ্রি অফ কার্ভেচার, আর এখন হলো উল্টা, যে কর্ড যেটা এই কর্ডটা নিচে 30 মিটার, 30 মিটার কিন্তু আর্ক তো সেটা থেকে বেশি আছে। তার মানে এই 30 মিটার আর্ক কেন্দ্রে যে কোন উৎপন্ন করবে, 30 মিটার কর্ড কেন্দ্রে যে কোন উৎপন্ন করতেছে সেটা এখন ডিগ্রি অফ কার্ভেচার। দুইটা আলাদা আলাদা সংজ্ঞা, বাট ফাইনালি সূত্র যেটা পাইছে দুইটা সেম সূত্র। এটা ম্যাথ না, এটা একটা থিওরি। সো আমি স্টপ রেকর্ডিং দিয়ে দিলাম, তোমরা যারা